সকাল ৭টা থেকে ১ ঘন্টা যাবৎ এভাবেই জড়িয়ে ধরে শুয়ে আছেন। এখন বাজে ৮টা ১০। আমার কোনো কথাই শুনছেন না। জোর করে সরানোর উপায়ও নেই, শরীরে একেবারেই শক্তি নেই। হাত পা প্রচুর ব্যথা। ঠোঁটে অসম্ভব জ্বালা করছে। ফুলে গেছে, কিছু জায়গায় কেটেও গেছে। ভাবি, দরজা খুলো। হঠাৎ ইয়াসের চিৎকারে আমি কোনো কুলকিনারা না পেয়ে দ্রুত উনাকে ধাক্কাতে লাগলাম। উনি একটু নড়েচড়ে উঠে চোখ বন্ধ রেখেই বললেন, হুম, ইয়াস এসেছে। ছাড়ুন। আমার কথাটা শুনে উনি ধড়ফড় করে উঠে বললেন, ওহ মাই গড, আমি ওয়াশরুমে যাচ্ছি। আপনি তাড়াতাড়ি উঠে দরজাটা খুলে দিন। উনি দ্রুত উঠে বেডের উপরের সবকিছু ঠিকঠাকভাবে গুছিয়ে দরজা খুলতে চলে গেলেন। আমি দ্রুত একটা টাওয়াল, একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকলাম। ইয়াস রুমে ঢুকেই ভাবি ভাবি বলে জোরে জোরে ডাকছে। ওয়াশরুম থেকে সব শোনা যাচ্ছে। হঠাৎ ইফাজ বলে উঠল, এই রুমে কারোর ভাবি নেই। লায়ার। ফুপ্পি বলেছে ভাবি তোমার রুমে। কথাটা বলেই ইয়াস আবার জোরে জোরে ভাবি ভাবি বলে ডাকতে লাগলো। ইফাজ বলল, আপনার ভাবি ওয়াশরুমে। একটু আস্তে ডাকুন। তুমি আসলেই একটা লায়ার। কথাটা বলেই ইয়াস ওয়াশরুমের দরজা ধাক্কাতে লাগলো। আমি দরজার কাছ ঘেঁষে দাঁড়িয়ে বললাম, কে? আমি। ওহ, একটু ওয়েট করো সোনা। আমি ৫ মিনিটে বের হচ্ছি। আচ্ছা। আমি দ্রুত শাওয়ার নিয়ে ১৫ মিনিট পর বের হলাম। উনি আধশোয়া অবস্থায় বেডের সাথে হেলান দিয়ে শুয়েছিলেন। ইয়াস আঙ্কেলের ফোনে শুয়ে শুয়ে গেম খেলছিল। আমাকে বের হতে দেখে ইয়াস লাফ দিয়ে বেড থেকে নেমে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। মাথা উঁচু করে বলল, তুমি নাকি রাতে ভাইয়ার সাথে ঘুমিয়েছিলে? ইয়াসের কথা শুনে আমি হতভম্ব হয়ে উনার দিকে তাকাতেই দেখলাম উনি চোখ বড় বড় করে এদিকে তাকিয়ে আছেন। আমি ইয়াসের মাথায় হাত বুলাতে বুলাতে বললাম, রাতে তোমার সাথেই থাকতে চেয়েছিলাম। কিন্তু তোমার ফ্রেন্ডরা তোমার রুমে ছিল বলে আর তোমার কাছে যাওয়া হয়নি। কোনো রুম খালি ছিল না দেখে তোমার ভাইয়ার রুমে এসে ঘুমিয়েছিলাম। ওরা সবাই চলে গেছে। আজ রাতে কিন্তু আমার কাছে থাকবে। ইয়াসের কথাটা শুনে আমি হেসে বললাম, ওকে। তোমার ঠোঁটে কি হয়েছে? আমি দ্রুত ঠোঁটে হাত দিয়ে বললাম, কাল রাতে পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। অনেক ফুলে গেছে। কথাটা বলেই ইয়াস আমার হাত টেনে রুমের বাহিরে নিয়ে যেতে নিলেই ইফাজ ইয়াসের হাত ধরে থামিয়ে বলল, কোথায় যাওয়া হচ্ছে? নিচে। উনি একটু কেশে বললেন, তোমার ভাবির শরীর খারাপ। জ্বর এসেছে। ভাবি এখন একটু রেস্ট নিবে। চলো আমি তোমার সাথে নিচে যাচ্ছি। না, তুমি একাই যাও। আমিও ভাবির সাথে এখন রেস্ট করব। ইয়াসের কথাটা শুনে আমি মুখ টিপে হাসলাম। উনার দিকে তাকাতেই দেখলাম উনি চোখমুখ কুঁচকে আমার দিকে তাকিয়ে আছেন। আমি চুপচাপ ইয়াসকে নিয়ে বেডে যেয়ে শুয়ে পড়লাম। ইয়াস আমার পাশে শুয়ে আঙ্কেলের ফোনটা নিয়ে গেম খেলা শুরু করলো। উনি বেডসাইড টেবিল থেকে ফোনটা নিয়ে কাকে যেন কল করলেন। কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিলেন। আমি চুপচাপ ইয়াসের উপর হাত রেখে জড়িয়ে ধরে ওর খেলা দেখছি। কিছুক্ষণ পর হঠাৎ আপু রুমে ঢুকে ইয়াসের কাছে এসে দ্রুত বলতে লাগলেন, ইয়াস, তাড়াতাড়ি চলো। দেখো কে এসেছে। কথা বলতে বলতেই আপু এক প্রকার জোর করে ইয়াসকে কোলে তুলে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। ইয়াসকে কিছুই বলার সুযোগ দিল না। উনি একটা দীর্ঘশ্বাস ফেলে রুমের দরজা লক করলেন। আমি উঠে বসে বললাম, তখন আপুকেই ফোন করা হয়েছিল, তাই না? হুম। আপনি আসলেই একটা। আপু কি ভাবলো, ছি। যা ভাবার ভাবুক। কথাটা বলেই উনি লেপ টেনে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লেন। ৯:৩০টার দিকে আমি রুম থেকে বেরিয়ে নিচে চলে এলাম। ড্রয়িং রুমে ইফাজের সব আত্মীয় স্বজনকে দেখেই আমি দ্রুত মাথায় কাপড় দিলাম। আপু আমাকে দেখে মিষ্টি একটা হাসি দিয়ে কাছে এসে বললেন, উফ, শেষ পর্যন্ত ছাড়লো তোমাকে। এদিকে তো ফুপ্পি, খালাম্নি সবাই ইফাজকে ইচ্ছামতো পচাচ্ছে। চলো। আপুর কথাগুলো শুনে লজ্জায় নিজেকে মেরে ফেলতে ইচ্ছে করছে। যেতেও ইচ্ছে করছে না ফুপ্পি খালাম্নিদের সামনে। নির্ঘাত লজ্জা দিয়ে আমাকে অনেক অনেক কথা শোনাবে।
আমি আপুর হাত টেনে ধরে বললাম, আপু, যাব না উনাদের সামনে। লজ্জা লাগছে, এত লেটে নিচে নামলাম। ধুর বোকা, লজ্জা পাওয়ার কি আছে, একটু তো মজা করবেই। আমাকে নিয়েও তো কত মজা করেছিল। তুমি কোনো উত্তর না দিয়ে চুপচাপ বসে থাকবে? চলো। ইয়াশ কোথায়? মামার সাথে বাহিরে পাঠিয়েছি। ওহ। আপুর জড়াজড়িতে উনাদের সামনে যেতেই একজন আমার হাত টেনে পাশে বসিয়ে বললেন, এত পিচ্ছি। উনার কথা শুনে আরেকজন বললেন, ইফাজকে ধরে আনো, বাল্যবিবাহ করেছে ছেলে আমাদের। ও কই, এখনো নিচে নামার নাম নেই। সামনের সোফায় বসে থাকা একজন বললেন, নির্ঘাত ঘুমাচ্ছে, সারা রাত না ঘুমালে যা হয়। উনাদের একজনের কথা শুনে লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। পাশ থেকে আপু বললেন, হিয়া, ও কি আবার ঘুমিয়ে পড়েছে নাকি উঠেছে? ফ্রেশ হচ্ছে। আমাকে পাঠিয়ে দিয়ে বলল উনি একটু পর আসছে। আচ্ছা। আমি আপুর হাত সামান্য টান দিয়ে আপুকে ইশারায় বললাম, এখান থেকে নিয়ে যেতে। আপু হেসে ঠোঁটের ইশারায় বললেন, কুল। আমি আর কিছু না বলে চুপচাপ উনাদের কথাগুলো গিলতে লাগলাম। কিছুক্ষণ পর উনাকে সিঁড়ি দিয়ে নামতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। এতক্ষণ দম বন্ধ হয়ে আসছিল। উনি শার্টের হাতা ফোল্ড করতে করতে এদিকে এগিয়ে আসলেন। সবার নজর উনার দিকে পড়ল। উনি সবার দিকে তাকিয়ে কিউট একটা হাসি দিয়ে সোফায় বসতেই পাশে বসা ফুপ্পি উনার পেটে গুঁতো দিয়ে বললেন, বউটারে তো একদম তেনা তেনা বানিয়ে ছেড়েছিস রে। তোর এই জিমওয়ালা বডি যে সারারাত তোর বউ সহ্য। ফুপ্পি, কিসব বলছো? চুপ করো তো। বাবা, লজ্জা পাচ্ছিস নাকি? দেখি। লজ্জাশম বলতে তো আজ পর্যন্ত তোর মধ্যে কিছু দেখলাম না। আমি তো নিজের জন্য চুপ করতে বলছি না, তোমাদের নতুন বউয়ের জন্য চুপ করতে বললাম আর কি। উনাদের একজনের এরকম লজ্জাবিহীন কথা শুনে আমার সারা শরীর লজ্জায় গলে যাচ্ছিল। আমি আপুকে আস্তে করে বললাম, আপু, এখান থেকে প্লিজ নিয়ে চলো। আপুর রুমে বেডের উপর পা ঝুলিয়ে বসে আছি। আপু আমার পাশে বসতে বসতে বললেন, হিয়া, হুম। সবার নজর কিন্তু একবার হলেও তোমার ঠোঁটের উপর পড়েছিল। তুমি যতই লুকানোর চেষ্টা করো না কেন। আপুর কথা শুনে আমি মাথা নিচু করে ফেললাম। আপু আমার কাঁধে হাত দিয়ে বললেন, চুলগুলো সামনে এনে রাখবে তাহলে ঘাড়ের দাগগুলো আর দেখা যাবে না। আপুর কথাটা শুনে আমি দ্রুত মাথায় কাপড় দিলাম। মাথার কাপড় কখন পরে গিয়েছিল খেয়ালই করিনি। থাক, আর ঢাকার প্রয়োজন নেই। দেখে ফেলেছি অলরেডি। ইফাজটা এত অত্যাচারী হলো কবে? কি অবস্থা করেছে তোমার? রাতে কখন ঘুমিয়েছ? আপুর কথাগুলো আর নিতে পারছিলাম না। প্রসঙ্গ পাল্টে বললাম, মাহিন কোথায় আপু? আমার প্রশ্নটা শুনে আপু হেসে বললেন, লজ্জা পাচ্ছ? থাক, বলতে হবে না। তোমার চোখমুখ দেখে মনে হচ্ছিল সারারাত অসভ্যটা তোমাকে ঘুমোতে দেয়নি। না হা আপু, ওরকম কিছু না। ভোরের দিকে একটু ঘুমিয়েছিলাম। কথাটা শোনামাত্রই আপু হেসে উঠলেন। আমার হাতটা ধরে বললেন, এখানে কেউ ডিস্টার্ব করতে আসবে না। একটু ঘুমিয়ে নিতে পারো। কিছুক্ষণ পর আবার গেস্টরা আসা শুরু করবে, তখন কিন্তু আর রেস্ট নিতে পারবে না। আপু কিভাবে যে বুঝে যায় আমাকে। চোখ দুটো সত্যি ভারী হয়ে আসছিল। আমি আপুকে জড়িয়ে ধরে কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে সোজা শুয়ে পড়লাম। আপু আমার মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, শীতের ভোরবেলা বলতে কিন্তু 6টা-7টাকে বুঝায়। ইয়াশ তোমাদের রুমের দরজায় নক করেছিল 8টার দিকে। তার মানে তুমি মাত্র 1 ঘন্টার মতো ঘুমানোর সুযোগ পেয়েছ। কয়েকদিন ধরে এমনিতেই তোমার উপর দিয়ে যা গিয়েছে, আজ রাতটা ছাড় দেওয়া উচিত ছিল অসভ্যটার। আমি আপুকে জড়িয়ে ধরে বললাম, তোমার ভাইটা খুব খারাপ। শেষ করে দিয়েছে আমাকে। আমার কথা শুনে আপু হাসতে হাসতে আধশোয়া থেকে একেবারে শুয়ে পড়ল। আপুর কাণ্ড দেখে আমি আপুকে হাসি থামাতে বললাম, হাসবে না আপু। ওকে, ওকে। আর হাসবো না। এইটুকুন একটা শরীরে এরকম অত্যাচার করা সত্যিই উচিত হয়নি ইফাজের। হুম। তুমি কিছু করনি? ইচ্ছামতো খামচাতে আমার মতো।
আপুর কথা শুনে আমি হা হয়ে আপুর দিকে তাকালাম। আপু হাসতে হাসতে বলল, মাহিনের বাবা তো আমার উপর ক্ষেপে গিয়ে পিঠ দেখিয়ে বলেছিল, কি হাল করেছো আমার একবার দেখো। আমি কিছু না বলে রাক্ষসীদের মতো হেসেছিলাম সেদিন। আপুর কাহিনী শুনে আমি হাসবো নাকি কাঁদবো, বুঝতে পারছি না। হঠাৎ করে উনি রুমে ঢুকে বললেন, আপু, নিচে আম্মু ডাকছে। আপু উঠে রাগী লুকে উনার দিকে তাকিয়ে বললেন, এখন হিয়া ঘুমাবে, ডিস্টার্ব করিস না, বের হ রুম থেকে। উফ, আপু, যাও তো, বিরক্ত করিস না। হিয়া রুমে চলো। নিজের রুম থাকতে এখানে কেন ঘুমাচ্ছ? ইফাজ, ওর শরীরের অবস্থাটা একবার দেখেছিস? কি হাল করেছিস মেয়েটার। আবার এখন শুরু করবি? ইস, আমি একাই মনে হয় করেছি। আমার পিঠে। উফ, কি সব বলছি। হিয়া, উঠে আসো। আমি এখন কিচ্ছু করব না, প্রমিজ। থাপ্পড় খাবি কিন্তু এখন আমার। বের হ। তুমি আগে বের হও। নিচে যে শুনে আসো আম্মু কি বলে। তোর চালাকি তোর কাছে রাখো। এতক্ষণ আমি শুয়ে শুয়ে দুই ভাই বোনের ঝগড়া দেখছিলাম। আমি উঠে বসে আপুকে বললাম, আপু, শুয়ে পড়ো তো। টিয়া পাখি, ঠিক হচ্ছে না কিন্তু। চলো। কথাটা বলেই উনি আমার হাত ধরে টেনে জোর করে বেড থেকে নামিয়ে নিজের রুমে নিয়ে এলেন। আপু আটকানোর চেষ্টা করেও পারল না। রুমের দরজা লক করে সোজা আমাকে কোলে তুলে বেডে শুইয়ে দিয়ে বললেন, এখন ঘুমাও। কথাটা বলেই উনি আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লেন। কি হলো, এখনো চোখ খোলা কেন? এভাবে আমার ঘুম আসবে না। আপনি চলে। হুশ, আমি কোথাও যাচ্ছি না। আর ঘুম না আসলে বলো, আমি রোম্যান্স শুরু করে দেই। উফ, ছাড়ুন তো। উহু, আমি নিচে যাব। নিচে কিছু নেই। হাত সরান। সুরসুরি লাগছে। সব জায়গায় সুরসুরি নিয়ে ঘুরে বেড়াও কেন? ধাত, সরুন তো। মাইর লাগাবো কিন্তু এখন। ড্যাশ কমা ডট। কোনো কনট্রাসেপটিভ নেওয়া চলবে না, বুঝতে পেরেছ? হঠাৎ করে উনার এরকম কথা শুনে আমি চমকে উঠলাম। উনার দিকে তাকাতেই উনি আমার কপালে আর ঠোঁটের কোণায় চুমো দিয়ে বললেন, ঘুমাও। আমি আর কিছু না বলে চুপচাপ চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলাম। কখন ঘুমিয়ে পড়েছি খেয়ালই করিনি। চোখ খুলে ঘড়ির দিকে তাকাতেই দেখলাম 11:15 বাজে। পাশে উনাকে দেখতে না পেয়ে আশেপাশে তাকাতেই দেখলাম পাঞ্জাবি পরে আয়নার সামনে দাঁড়িয়ে হাত দিয়ে চুল ঠিক করছেন। আমি উঠে বসতেই উনি আমার দিকে তাকিয়ে কিউট একটা হাসি দিয়ে বললেন, ঘুম ভাঙল তাহলে মহারানীর। হুম। কোথাও যাচ্ছেন? নিচে। তোমার আত্মীয়স্বজন সবাই এসেছেন। শোনো, বেডসাইড টেবিলে খাবার ঢেকে রাখা আছে, উঠে ফ্রেশ হয়ে খেয়ে নাও। খিদে নেই। এখন খাবো না, পরে খাবো। উনি দ্রুত আমার হাত ধরে টেনে বেড থেকে নামিয়ে ওয়াশরুমে ঢুকিয়ে দিয়ে বললেন, 5 মিনিটে বের হবে। আমি আর কথা না বাড়িয়ে 5 মিনিটের বেশি সময় নিয়ে ফ্রেশ হলাম। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলাম উনি সোফায় বসে বসে ফোন দেখছেন। আমাকে বের হতে দেখে উনি সোফা ছেড়ে বেডে এসে বসে খাবার প্লেটটা হাতে নিয়ে বললেন, নাও বসো। আমি টাওয়াল দিয়ে হাতমুখ মুছে উনার সামনে বসতেই উনি এক লোকমা মুখের সামনে ধরে বললেন, হা করো। আমি একাই খেতে পারবো। আমাকে দিন। পারবে না। হা করো। দরজা কি লক করা? হুম। কেন? না, কিছু না। আমি আর কথা বাড়ালাম না। চুপচাপ খেতে লাগলাম। উনি খাওয়াতে খাওয়াতে বললেন, শরীর ঠিক আছে তো তোমার? মানে? হঠাৎ এই প্রশ্ন? তোমার শরীরের যা অবস্থা, এই অবস্থায় কালকের ধকলটা সহ্য করতে পেরেছ নাকি, তাই আর কি জিজ্ঞেস করলাম। কথাটা বলেই উনি দুষ্টুমি ভরা চাহনি নিয়ে হাসতে লাগলেন। আমি উনার হাঁটুভাঁজ করা পায়ে কয়েকটা কিল দিয়ে বললাম, অসভ্য কোথাকার। প্লেটের অর্ধেক খাবার শেষ করে আমি যখন পানি খেয়ে উঠে আসতে নিচ্ছিলাম সাথে সাথেই উনি ক্ষোভ করে আমার হাতটা ধরে বললেন, কোথায় যাওয়া হচ্ছে? আর খাবো না। বসো। পেট ভরে গেছে, প্লিজ। তোমার পেট ভরেছে কিন্তু আমার বাবুগুলোর পেট এখনো ভরেনি।
বাকি অর্ধেক এখন বাবুরা শেষ করবে। কথাটা বলেই উনি হাত টেনে উনার সামনে বসিয়ে বললেন, নাও হা করো, বাবুর মা। পেটে একদম জায়গা নেই। অনেক জায়গা আছে। নেই। আছে। বাবুগুলোর মা কিন্তু এবার কান্না করে দিবে। আমার কথাটা শুনে উনি চোখ বড় বড় করে বিস্মিত হয়ে আমার দিকে তাকাতেই আমি লজ্জায় মাথা নিচু করে ফেললাম। উনি প্লেটটা রেখে আমার সাথে একদম লেগে বসে আমার পায়ের উপর পা তুলে দিয়ে ভ্রু নাচিয়ে বললেন, কি বললে, টিয়া পাখি? বাবুদের বাবা শুনতে পায়নি। আর একবার বলো তো। উনি একটু হাত দিয়েই শক্ত করে কোমর জড়িয়ে ধরলেন। উফ, মরে গেলাম। আস্তে ধরুন। ইস, টিয়া পাখি, এই মুহূর্তে তোমাকে খেয়ে ফেলতে ইচ্ছে করছে। অসম্ভব। দেখি, ছাড়ুন। উহু। আহ, দম নিতে পারছি না। তুমি আবার শাড়িতে এইসব সুই লাগিয়েছ? কাল রাতেই না মানা করেছি এইসব সুইপিন না লাগাতে। রাতে দেখলে না এইসব হাবিজাবি খুলতেই আমার 1 ঘন্টা লেগে গিয়েছিল। আপনি এখন পিন খোলার জন্য কেন উঠে পড়ে লেগেছেন? আমি নিচে যাব। ছাড়ুন নন। হুশ। বলেই উনি শাড়ির পিনটা খুলেই জোর করে আমার ঠোঁটজোড়া নিজের আয়ত্তে নিয়ে নিলেন। 12:30টার দিকে রুম থেকে বেরিয়ে নিচে নামতেই দেখলাম রিলেটিভস সবাই এসে গেছে। আমার দিকে সবার নজর পড়তেই কাজিনগুলো এসে একে একে আমাকে জড়িয়ে ধরে বলল, বাবা, আপির তো দেখি একদিনেই গ্ল্যামার 100 গুণ বেড়ে গিয়েছে। উম্মম, সব ভাইয়ার কারসাজি, রাইট? মুখে লাগাম লাগা অসভ্যগুলো। নাফিসা ওদের কথায় কোনো পাত্তা না দিয়ে আমাকে জড়িয়ে ধরেই কান্না করে দিল। আমি নাফিসার চোখের পানি মুছে দিয়ে বললাম, কাঁদছিস কেন? রাতে একা একা শুতে হয় আমাকে। গল্প করতে পারি না। শত শত কথা পেটের ভেতর আটকে রাখি। তুমি জানোই তো আমার পেট কত পাতলা। আজ বাসায় যে আমার সাথে ঘুমাবে, হুম। পাগলি। উনাকে রাজি করাতে পারলে আমার কোনো আপত্তি নেই। ভাইয়া কই? সেই কখন দেখেছিলাম। একবার দেখা করেই লে পাত্তা। নাফিসার কথা শুনে আমি একটু কেসে বললাম, এতক্ষণ ঘুমাচ্ছিল। মাত্রই উঠে রেডি হচ্ছে। চল তোরা বসে কথা বলি। মিম বলল, আপু, চাচ্চু তোমাকে আর ভাইয়াকে আজ তোমাদের বাংলোতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আমরা চাই তুমি আজ রাতে ভাইয়াকে নিয়ে দাদুর ফ্ল্যাটে থাকো। তাহলে আমরা একটু গল্প করতে পারবো। ফ্ল্যাটটা পুরো ফাঁকা পড়ে আছে। আমরা অনেক সুন্দর করে পুরো ফ্ল্যাট সাজিয়েছি। শুধুমাত্র তোমাদের জন্য। প্লিজ, তুমি একটু চাচ্চুকে বুঝিয়ে বলো। আচ্ছা, ঠিক আছে। আমি ওদের বসিয়ে রেখে কিচেনে আসলাম। মনি ছাড়া আর কাউকে দেখতে পেলাম না। মনি, আন্টি কোথায়? মাত্রই রুমে গেল। এতক্ষণ আপনেরে খুঁজতেছিল। আমাকে ডাকতে পাঠাইছিল। যখন দেখলাম ভাইয়ের রুমের দরজা লাগানো অমনি চইলা আইসি। মনির কথা শুনে আমি দ্রুত কিচেন থেকে বের হলাম। ভাবলেশীনভাবে একনাগাড়ে কথাগুলো বলছিল। কোথায় কি বলতে হয় কিচ্ছু জানে না। আন্টির রুমে ঢুকেই দেখলাম আন্টি টাওয়াল দিয়ে চুল মুছছেন। মাত্রই শাওয়ার নিয়ে বের হলো মনে হয়। আঙ্কেল আলমারিতে কিছু একটা খুঁজছেন। আন্টি আমাকে দেখতে পেয়েই বললেন, ওই তো হিয়া মা এসে গেছে। তুমি যেন কি বলতে চেয়েছিলে, বলো। আঙ্কেল আলমারি লাগিয়ে আমাকে বেডে বসিয়ে নিজে পাশে বসে বললেন, কথাগুলো পরেও বলা যেত, কিন্তু সময় বলেও একটা ব্যাপার আছে। আমি খুবই ব্যস্ত মানুষ। বাড়িতে থাকার সময়টুকুও পাই না। আসলে ডেকেছিলাম, তোমার স্টাডির ব্যাপারে কিছু কথা বলবো বলে। আঙ্কেলের কথাটা শুনেই আমার মাথায় বাজ পড়ল। এখানেও পড়াশোনা? আঙ্কেল আবার আব্বুর মতোই পড়াশোনার ব্যাপারে স্ট্রিক্ট নয় তো? ওহ মাই গড! আঙ্কেল আমার মাথায় হাত রেখে বললেন, আমি যেমন ভালো মানুষ তেমনি কিন্তু খুব রাগী। স্টাডি নিয়ে ফাঁকি দেওয়া আমি একদম সহ্য করব না। আমার স্বপ্ন আমার 2 ছেলের বউই হায়ার এডুকেটেড হবে। ইয়াসের অত্যাচারে আমরা প্রায় বিরক্ত হয়ে পড়েছিলাম, যার জন্য এত তাড়াতাড়ি তোমাকে এই বাড়িতে নিয়ে আসা। এর মানে এই নয় যে তুমি ফ্রিলি স্টাডি অফ দিয়ে ঘুরে বেড়াবে। আমি ইয়াস ভাবি বলে ডাকতে ডাকতে রুমে ঢুকে পড়ল।
আঙ্কেল আর কিছু বলতে পারলেন না। আন্টি বললেন, আসছে তোমার ছোট ছেলে। আঙ্কেল আর কিছু না বলে মাথা চুলকাতে চুলকাতে চুপচাপ উঠে রুম থেকে বেরিয়ে গেলেন। আন্টি রুম থেকে চলে যেতে যেতে বললেন, সামলাও এখন একে। ইয়াশ 3টা চিপসের প্যাকেট বুকের সাথে চেপে ধরে আছে। আমি চিপসগুলো পাশে রেখে ইয়াশের 2 হাত ধরে টেনে কাছে এনে বললাম, কি হয়েছে সোনাটা? ইয়াশ আমার গলা জড়িয়ে ধরে বলল, সিঁড়ি দিয়ে যখন উঠছিলাম ভাইয়া তখন নিচে নামছিল। আমাকে দেখেই ভাইয়া আমার থেকে একটা চিপস নিয়ে সাথে সাথেই ছিঁড়ে খেতে শুরু করলো। আর নিচের ওই আপুগুলো আমাকে দেখলেই শুধু বলে ওঠে, ইয়াশ, আমি তোমাকে বিয়ে করব। ইয়াশের কথা শুনে আমার প্রচুর হাসি পেল, কিন্তু হাসলাম না। হাসি আটকে রেখে বললাম, আপুগুলো তো খুব পচা। ছি ছি, এত পিচ্ছি একটা ছেলেকে বিয়ে করতে চায়। ইয়াশ একটা চিপস পাশ থেকে নিয়ে বলল, খুলে দাও। আমি চিপসের প্যাকেটটা খুলে দিয়ে বললাম, ইয়াশ, আজ আমার সাথে একটা জায়গায় যাবে। কোথায়? আমাদের বাসায়। কোন যাব? হা করো। ইয়াশ একটা চিপস আমাকে খাইয়ে দিল। হঠাৎ উনি রুমে ঢুকলেন। নেভি ব্লু কালার শার্ট ইন করে পরেছেন। একেবারেই ফর্মাল লুক। শার্টের হাতার বোতাম লাগাতে লাগাতে বললেন, রিপন অ্যাক্সিডেন্ট করেছে, হসপিটালে অ্যাডমিট। আমি দেখতে যাচ্ছি, তুমি ওদের সাথে চলে যেও। আমি হসপিটাল থেকে সরাসরি তোমাদের বাসায় চলে যাব। কথাটা বলেই উনি আমার আর ইয়াশের কপালে একটা করে চুমু দিয়ে বেরিয়ে গেলেন। ইয়াশ বলল, ভাবি, হুম, রিপনকে? তোমার ভাইয়ার ফ্রেন্ড হবে হয়তো। ওহ। 5টার দিকে আমরা রওনা দিলাম আমাদের বাসার উদ্দেশ্যে। বাহির এ কার মাগরিবের আজান দিচ্ছে। বাসায় পৌঁছতে প্রায় আধা ঘন্টা লেগে গেল। অ্যাপার্টমেন্টের একেবারে সামনে মাইক্রো থামানো হলো। ইয়াশকে নিয়ে নেমে আমি আগে আগে হাঁটতে লাগলাম। আব্বু বোনদের নিয়ে পেছনে পেছনে আসছে। বাসার সামনে এসে কলিং বেল চাপতে হলো না। মেইন ডোর হাট করে খোলা। মেইন ডোর ভেদ করে বাসার ড্রয়িং রুমে ঢুকতেই দেখলাম আম্মু তিনচাচির সাথে গল্প জুড়ে দিয়েছে। আমাদের দিকে আম্মুর নজর পড়তেই আম্মু এক প্রকার দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ ওভাবে থাকার পর ছেড়ে দিয়ে বলল, কত বড় হয়ে গেছিস মা। অ্যান বললেই হলো, একদিনে মানুষ কখনো বড় হয় নাকি? আমার কথা শুনে আম্মু হেসে আমার থুতনিতে চুমো খেয়ে বলল, ইফাজ কই? উনি 7টা-8টার দিকে আসবেন। উনার এক ফ্রেন্ড হসপিটালে ভর্তি, তাকে দেখতে হসপিটালে গেছেন। ওহ। ছোট চাচি কাছে এসেই ইয়াশকে কোলে তুলে নিল। একে একে সবাই আমাকে জড়িয়ে ধরে ভালোমন্দ জিজ্ঞেস করল। আমি সোফায় বসতেই ইয়াশ জোর করে ছোট চাচির কোল থেকে নেমে আমার পাশে এসে একদম ঘেঁষে বসল। মেজো চাচি জিজ্ঞেস করলেন, হিয়া, ওরা সব কই? আসছে, লিফটে মনে হয়। ওহ। কিছুক্ষণের মধ্যেই আব্বু, চাচ্চু, ফু, পপি, কাজিনগুলো সবাই একসাথে বাসায় ঢুকলো। আমি আর ইয়াশ আস্তে করে কেটে পড়লাম। এখন এখানে মাছের বাজার বসবে। আমি রুমে এসে ইয়াশকে বেডের উপর বসিয়ে বললাম, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। হুম। আচ্ছা। আমি ইয়াশকে আমার ফোনটা দিয়ে আলমারি থেকে একটা লং কামিজ বের করে ওয়াশরুমে ঢুকলাম। শাড়িটা চেঞ্জ করে ওয়াশরুম থেকে বেরিয়েই দেখলাম বেডের উপর ইয়াশকে ঘিরে কাজিনগুলো বসে আছে। আপু ইয়াশকে কোলে নিয়ে আছে। আমি শাড়ি সোফায় রেখে ওদেরকে সরিয়ে বেডের একদম মাঝখানে বসে পড়লাম। ইয়াশ লাফ দিয়ে এসে আমার কোলে বসল। আমি আঙ্গুল দেখিয়ে সবগুলোকে রুম থেকে বের হতে বললাম। সাথেও বলে দিলাম, 3 ঘন্টার ভেতর যেন আমাকে কেউ ডিস্টার্ব করতে না আসে। আমি এখন ঘুমাবো। আমার কথা শুনে আপু বলে উঠল, তোর তো এই রুমে থাকা চলবে না। আমরা সবাই মিলে কি সুন্দর করে ওই ফ্ল্যাটটা সাজালাম। চল, চল, এখানে আর এক মুহূর্ত না। সবগুলো জোর করে দাদুর ফ্ল্যাটে নিয়ে এলো। আমি পুরো ফ্ল্যাটে একবার চোখ বুলিয়ে নিলাম। কোনো ফার্নিচার নেই। ড্রয়িং রুমে শুধু সোফা রাখা। চারপাশে ডিফারেন্ট কালারের গোলাপ লাইন করে ঝুলিয়ে রাখা। ফ্লোরে গোলাপের পাপড়ি ছড়িয়ে আছে।
বেডরুমে ঢুকেও সেই একই সাজ দেখতে পেলাম। ওরা আমাকে রুমে রেখে চলে গেল। আমি ইয়াশকে বেডের উপর শুইয়ে দিয়ে পাশে আমি শুয়ে পড়লাম। ইয়াশের মাথায় হাত বুলাতে লাগলাম। ইয়াশ আমাকে জড়িয়ে ধরে বলল, ভাবি, হুম, জানো, কয়েকদিন পর আমাদের বাড়িতে নতুন বাবু আসবে। মানে? তুমি আসার আগের দিন রাতে আমি ভাইয়ার কাছে শুয়েছিলাম। ভাইয়া ওই দিন বলেছিল আমাদের বাড়িতে নাকি কয়েকদিন পর মাহিনের মতো আরেকটা বাবু আসবে। ইয়াশের কথা শুনে আমি চমকে উঠলাম। ইয়াশ আবার বলতে শুরু করলো, ভাইয়া ওই দিন আমাকে অনেক আদর করেছিল। তোমার মতো মাথায় হাত বুলিয়ে দিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দিয়েছিল। ইয়াশের কথাগুলো শুনে আমি ইয়াশের কপালে দুটো চুমু দিয়ে ডিবলি জড়িয়ে ধরে চোখ বন্ধ করলাম। রাত 9টার দিকে ঘুম ভেঙে গেল। ইয়াশের দিকে তাকাতেই দেখলাম ও গভীরভাবে ঘুমিয়ে আছে। আমি কোমর থেকে ইয়াশের হাতটা সরিয়ে উঠে বসলাম। সাথে সাথেই আমার চোখ সামনের সোফায় পড়ল। উনি বসে বসে ফোন স্ক্রল করছেন। আমি চুলগুলো হাতখোপা করতে করতে বললাম, কখন এসেছেন? উনি আমার দিকে তাকানোর সাথে সাথেই বলে উঠলেন, স্ট্যাচু। আমি হা হয়ে উনার দিকে তাকালাম। উনি সাথে সাথেই একটা পিক তুলে নিলেন। তারপর বললেন, হুম ডান। 1 ঘন্টা হলো এসেছি। এতক্ষণ জামাইয়াদর করলো সবাই মিলে। 7 দিনের খাবার একদিনে খেয়ে শেষ করলাম। কথাটা বলেই উনি আমার দিকে ফোনের স্ক্রিনটা ধরে বললেন, দেখো তো কেমন লাগছে আমার জানটাকে। আমি ফোনের দিকে তাকাতেই দেখলাম কিছুক্ষণ আগের তোলা পিকটা। আমি ভ্রু কুঁচকে উনার দিকে তাকিয়ে বললাম, এটা কোনো পিক হলো? হুম, আমার কাছে এগুলোই পিক। সুন্দর লাগছিল যখন খোপা করছিলে। ওয়েট। কিছুক্ষণ পর উনি আমার আর ইয়াশের ঘুমন্ত কয়েকটা পিক দেখিয়ে বললেন, দেখো তো এগুলো কেমন হয়েছে। পিকগুলো একটু আগের তোলা। আমি পিকগুলোর দিকে তাকিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে বললাম, বাহ, অনেক সুন্দর লাগছে তো আমাদের দুজনকে। হুম, বুঝতে হবে তো পিকটা কে তুলেছে। হয়েছে, ঢং। রিপন ভাইয়া এখন কেমন আছেন? উনি সোফার সাথে হেলান দিয়ে বললেন, বেশি ভালো না। কাঁধের দিকের একটা হাড় ভেঙেছে। হিরোদের মতো করে ট্রেনের গতিতে বাইক চালাচ্ছিল। উল্টোপাশ থেকে গাড়ি এসে দিল ধাক্কা, ব্যাস। ভাইয়ার বাবা মা জানেন? হুম। এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে না জানিয়ে থাকতে পারবে নাকি? আমি আর কথা না বাড়িয়ে রুম থেকে বেরোতেই উনি দরজা ধরে পথ আটকে বললেন, কোথায় যাওয়া হচ্ছে? আম্মুর কাছে যাব। পরে। এখন না। আমি উনার কথার গুরুত্ব না দিয়ে উনাকে ক্রস করে আসতে নিলেই উনি হাত টান দিয়ে পেছনে থেকে জড়িয়ে ধরে বললেন, তোমাকে বলেছিলাম না এইসব কামিজ না পরতে। শাড়ি আনোনি? উহুম। আপনি খুব শক্ত করে ধরেন। ব্যথা লাগে। ছাড়ুন। একটু ব্যথা লাগলে কিছু হয় না। আমার হয়। ছাড়ুন। কি হয়, বেবি? উনার কথাটা শুনে উনার হাতে মারতে মারতে বললাম, অসভ্য কোথাকার। আমি এমনই। আমি ইউএসএ যাওয়ার আগে যেই শাড়িগুলো দিয়েছিলাম যাও তো ওগুলো নিয়ে আসো। কেন? প্রশ্ন না করে যেটা বলেছি সেটা করো। বলেই উনি ছেড়ে দিলেন। আমি ঠাই দাঁড়িয়ে থেকে বললাম, আমি শাড়ি পরবো না। তোমাকে শাড়ি পরতে বলেছে কে? তাহলে আনতে বলছেন কেন? আমি দেখব, হয়েছে? যাও এখন নিয়ে আসো। আমি আর কথা না বাড়িয়ে চুপচাপ আমাদের বাসায় চলে এলাম। আব্বু আম্মুর সাথে কিছুক্ষণ ভালোমন্দ কথা বলে আমি আমার রুমে চলে এলাম। নাফিসা কার সাথে যেন ফোনে কথা বলছিল। আমি আলমারি থেকে উনার দেওয়া 4টা শাড়ি বের করে রুম থেকে বেরিয়ে দাদুর ফ্ল্যাটে চলে এলাম। ড্রয়িং রুম থেকে ডাইনিং এর সাইডটা পুরোটুকু দেখা যায়। ড্রয়িং রুমে পা রাখতেই ডাইনিং এ চোখ পড়ল। দেখলাম উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্লাসে পানি ঢেলে পানি খাচ্ছেন। আমি উনার কাছে যে ডাইনিং টেবিলের উপর শাড়িগুলো রেখে ইয়াশের কাছে চলে এলাম। কিছুক্ষণ পর নাফিসা রুমে ঢুকলো। নাফিসাকে দেখে আমি প্রশ্নবোধক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বললাম, এখানে কেন? ভাইয়া যে ফোন করে আসতে বলল। কেন? ইয়াশের কাছে থাকার জন্য। মানে? আজ ওর কাছে আমি থাকবো? হবে না।
ভাইয়ার আদেশ, আজ রাতে ইয়াসের কাছে আমি থাকবো। বাসা থেকে বের হ। আমি ওকে তোর কাছে রাখার জন্য এনেছি। নাফিসা রেগে গিয়ে রুম থেকে বেরিয়ে কিছুক্ষণ পর উনাকে নিয়ে রুমে ঢুকলো। আমি ততক্ষণে শুয়ে পড়েছিলাম। উনি আমার কাছে এসে জোর করে আমাকে উঠিয়ে নাফিসাকে ইয়াসের পাশে শুতে বলল। আমি রেগে গিয়ে উনাকে বললাম, ইয়াস উঠে আমাকে পাশে না পেলে কেলেঙ্কারি বাঁধিয়ে দিবে। আমি আজ ওর কাছেই শুব। উনি আমাকে টেনে রুম থেকে বের করে নাফিসাকে দরজা ভেতর থেকে লক করতে বললেন। আমাকে টানতে টানতে অন্য রুমে নিয়ে এসে বললেন, ইয়াস একবার ঘুমিয়ে গেলে অতি সহজে জাগে না। আর ঘুমের ঘোরে ইয়াস টেরও পায় না কে ওর পাশে শুয়ে আছে। বেডের উপর যেই শাড়িটা রেখেছি ওটা পরে নাও। ততক্ষণে অনিমের সাথে একটু দেখা করে আসি বলেই উনি বাহির থেকে রুম লক করে দিয়ে চলে গেলেন। আমি রাগে দাঁত কটমট করে বেডের উপর যেই শাড়িটা রাখা ছিল সেটা সহ সোফার উপর রাখা বাকি 3টা শাড়ি নিয়ে ওয়াশরুমে যেয়ে সবগুলো পানির মধ্যে ভিজিয়ে রেখে রুমে চলে আসলাম। লাইট অফ করে দিয়ে চুপচাপ লেপের নিচে শুয়ে পড়লাম। জোর করে চোখ বন্ধ করে আছি। একটু আগে ঘুম থেকে উঠেছি আর ঘুম আসবে না আমার। বিরক্ত লাগছে খুব। বালিশটা মাথার নিচ থেকে নিয়ে মাথার উপর চেপে ধরলাম। অনেকক্ষণ পর রুমের ভেতর থেকে দরজা লক করার শব্দে বুঝলাম উনি এসেছেন। আমি হাত পা সহ পুরো শরীর শক্ত করে রাখলাম। আমি একটুও নড়ব না। বেড সামান্য কেঁপে উঠল, বুঝলাম উনি মাত্র বেডে বসলেন। আমি বালিশের নিচ থেকে উকি দিলাম দেখার জন্য উনি কি করছেন। শার্টটা খুলে সোফার উপর ঢিল মেরে রেখে দিলেন। উঠে দাঁড়ালেন। উনার দাঁড়ানো দেখে আমি দ্রুত চোখ বন্ধ করে আগের ন্যায় বালিশের নিচে লুকিয়ে পড়লাম। উনি লাইটটা অন করে বললেন, হিয়া। আমি কোনো রেসপন্স করলাম না। হিয়া, আমার কাপড় চোপড় আনোনি? উনার কথাটা শোনামাত্রই অপ্রস্তুতভাবে মুখ দিয়ে বেরিয়ে এলো, ও শিট। উনি আবার বলে উঠলেন, হিয়া, লাগেজটা কই? উফ। আর চুপ থাকতে পারলাম না। আমি বালিশের নিচ থেকেই জবাব দিলাম, আমাদের বাসায়। বালিশের নিচে মাথা কেন তোমার? ড্যাশ কমা ডট। থাক, বলতে হবে না। যাও, দ্রুত লাগেজটা নিয়ে আসো। পারবো না। পারবে না মানে? এখন কি আমি এই আন্ডারওয়্যার পরে ঘুরে বেড়াবো? উনার কথাটা শোনামাত্রই চোখ বন্ধ রেখেই লাফ দিয়ে উঠে বললাম, ছি, নির্লজ্জ কোথাকার। আপনাকে প্যান্ট খুলতে বলেছে কে? নির্লজ্জের বউ। আমি এখনো প্যান্ট খুলিনি। কথার কথা বললাম আর কি। উনার কথাটা শুনে আমি মিটমিট করে চোখ খুলে উনার দিকে তাকালাম। উনি সত্যি সত্যিই প্যান্ট পরে আছেন। আমি আবার আগের ন্যায় মাথায় বালিশ চেপে শুয়ে পড়লাম। অনেকক্ষণ উনার কোনো সাড়া শব্দ পেলাম না। হঠাৎ ওয়াশরুম থেকে চিৎকার শুনতে পেলাম। শাড়িগুলো এভাবে ভিজিয়ে রেখেছে কে? উনার চিৎকার শুনে আমি আস্তে করে লেপটা টেনে লেপের ভেতর গুটিসুটি মেরে শুয়ে পড়লাম। উনি ওয়াশরুম থেকে বের হয়ে রুমে ঢুকে লাইটটা অফ করে দিলেন। কিছুক্ষণ পর বেড নড়তে লাগলো আর লেপে সামান্য টান পড়ল। উনি যে লেপের ভেতর ঢুকছেন সেটা ঠিক টের পাচ্ছি। হঠাৎ উনার ভেজা হাত আমার কোমর স্পর্শ করতেই আমি কেঁপে উঠলাম। উনি 2 হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে আমার ঘাড়ে মুখ গুজে বললেন, রাগ করেছ? ড্যাশ কমা ডট। এই টিয়া পাখি। উনি খুব আহ্লাদি কণ্ঠে ডাক দিলেন। আমি তবুও সাড়া দিলাম না। উনি আগের থেকেও শক্ত করে জড়িয়ে ধরে নিজের সাথে আমাকে একদম পিষে ফেললেন। কিছুক্ষণ আগে ফ্রেশ হয়ে এসেছেন, যার জন্য হাত পা মুখ প্রচুর ঠান্ডা। আমার দম একেবারে বন্ধ হয়ে আসছে। উনার হাতের লোমগুলো টানতে টানতে বললাম, মরে গেলাম। আস্তে আস্তে ধরুন। উহু। আস্তে ধরলে শীত লাগে আমার। তোমার শরীর অনেক গরম। ভাল লাগছে। আপনার শরীর যে বরফ হয়ে আছে। প্রচুর ঠান্ডা। উনি গলায় একটা চুমু দিয়ে ফিসফিস করে বললেন, হয়ে যাবে গরম। আর কথা না। চু। দম বন্ধ হয়ে যাচ্ছে আমার। কথা কম। আমি ঘুমাবো এখন। ছাড়ুন নন। একটু আগে তুমি রাতের ঘুম ঘুমিয়েছ। এখন আবার কিসের ঘুম? চুপচাপ থাকো। রাত 2টোর সময় হঠাৎ কেউ রুমের দরজা নক করল।
উনি আস্তে করে জিজ্ঞেস করলেন, কে? ভাইয়া আমি। নাফিসা দরজার ওপাশ থেকে উত্তর দিল, হুম বলো। ভাইয়া, আপু কি ঘুমিয়ে পড়েছে? হুম। কিছু বলবে? ভাইয়া, ইয়াশ মনে হচ্ছে উঠে পড়বে। আমার কেমন যেন ভয় লাগছে। আপুকে একটু ডেকে তুলে পাঠিয়ে দিন না। নাফিসার কথা শুনে উনি আমার পায়ের সাথে পা ঘষে বললেন, আমাদের বেবি হলে তাদেরকে ভবিষ্যতে আমি ইয়াশের বউয়ের পেছনে লাগিয়ে দেব। তখন বুঝবে বউকে এভাবে হুটহাট কেড়ে নেওয়ার জ্বালা কত। হঠাৎ উনার এরকম কথা শুনে আমি চোখ বড় বড় করে উনার দিকে তাকালাম। উনি আমার চোখে চুমু খেয়ে আরো কিছুক্ষণ আদর করে ছেড়ে দিলেন। ইয়াশকে মাঝখানে শুইয়ে দিয়ে আমি আর নাফিসা জন দুপাশে শুয়ে পড়লাম। আমি ইয়াশকে খুব শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করলাম। তখন একটু ঘুমিয়েছিলাম, সেই মুহূর্তে নাফিসার ডাকে ঘুম ভেঙে গিয়েছিল। এখন নিশ্চিত চোখ বন্ধ করলেই ঘুম চলে আসবে। হঠাৎ নাফিসা বলে উঠল, আপু, শাওয়ার না নিয়ে আসলা কেন? নাফিসার প্রশ্নটা শুনে আমি ভ্রু কুঁচকে ওর দিকে তাকিয়ে বললাম, মানে, ফরজ গোসলের কথা বলছিলাম আর কি। নাফিসার কথা শুনে আমি দাঁতের সাথে দাঁত চেপে বললাম, ঠিকভাবে কথা বল নাফিসা, আমি কিন্তু তোর বড়। আরে, রাগ করছো কেন? আমি তো তোমার গুনাহ কমানোর জন্য কথাটা বললাম। নাফিসার বাচ্চা, ওইসব কিচ্ছু হয়নি। আমি চুপচাপ ঘুমিয়েছিলাম। আমার কথাটা শোনামাত্রই নাফিসার চেহারা পরিবর্তন হয়ে মুখ হা হয়ে চোখগুলো বড় বড় হয়ে গেল। নিজেকে কিছুটা গুটিয়ে নিয়ে কাচুমাচু হয়ে পাশ ফিরে শুয়ে পড়ল। সকাল 8টায় ঘুম ভাঙতেই দেখলাম ইয়াশ আমার এক হাতের উপর শুয়ে ফোনে গেম খেলছে। গেম খেলার এত নেশা ওর, সুযোগ পেলেই ফোন নিয়ে পড়ে থাকবে। আমি ইয়াশের কপালে চুমো দিয়ে বললাম, ঘুম ভেঙেছে কখন সোনার? মাত্রই। ফ্রেশ হয়েছ? উহুম। ওহ, তাহলে তাড়াতাড়ি উঠে পড়ো। কাল রাতে কিন্তু কিছু না খেয়েই ঘুমিয়ে পড়েছিল। হুম। তুমিও উঠো। আমি ইয়াশকে নিয়ে উঠে পড়লাম। ইয়াশকে ওয়াশরুমে পাঠিয়ে দিয়ে নাফিসাকে ডেকে তুললাম। নাফিসা হাই তুলতে তুলতে উঠে রুম থেকে বেরিয়ে আমাদের ফ্ল্যাটে চলে গেল। আমি সবকিছু ঠিকঠাক করে গুছিয়ে রেখে ইয়াশকে নিয়ে রুম থেকে বেরিয়ে আমাদের ফ্ল্যাটে চলে এলাম। আম্মু ডাইনিং এ খাবার সার্ভ করছিল। আব্বু বসে বসে ব্রেকফাস্ট করছিল। আমাদের দেখামাত্রই ইয়াশকে ডেকে চেয়ারে বসিয়ে আম্মু পাশে চেয়ার টেনে বসে ইয়াশকে খাওয়াতে শুরু করলো। ইয়াশ চুপচাপ পা নাচিয়ে নাচিয়ে খেতে লাগলো। আমি আমার রুমে ঢুকতেই দেখলাম নাফিসা আবার ঘুমাচ্ছে। তখন নিশ্চয় কাঁচা ঘুম ভেঙে দিয়েছি। আমি ওয়াশরুমের দিকে পা বাড়ালাম। ফ্রেশ হয়ে ডাইনিং এ এসে ইয়াশের পাশের চেয়ার টেনে যেই বসতে যাব সেই মুহূর্তে আম্মু বলে উঠল, ইফাজ কই? ও, কে ডেকে আনো আগে। যা, উনি ঘুমোচ্ছেন। ঘুম ভাঙলে এমনিতেই চলে আসবেন। গাধি, জামাই মানুষ বলে কিনা ঘুম ভাঙলে এমনিতেই চলে আসবে। যা নিয়ে আয়। আম্মু প্লিজ। মামনি, যাও ডেকে নিয়ে আসো। পাশ থেকে আব্বু বলে উঠল। আমি আব্বুর দিকে তাকিয়ে আস্তে করে চেয়ার থেকে উঠে দাদুর ফ্ল্যাটে চলে এলাম। উনি যেই রুমে ঘুমিয়েছেন সেই রুমের দরজা হালকা খুলে ভেতরে উকি দিলাম। উনি নিরালায় ঘুমোচ্ছেন। আমি ধাক্কা দিয়ে দরজা পুরোটা খুলে বললাম, এই যে উঠুন। আম্মু ডাকছে। উনি একটুও নড়লেন না। হয়তোবা শুনতে পাননি। আমি আবার ডাকলাম তবুও নড়লেন না। পরের বার আরেকটু জোরে ডাকলাম। উনার কোনো পরিবর্তন দেখতে পেলাম না। বাধ্য হয়ে কাছে গিয়ে উনার কাঁধে হাত রেখে সামান্য ধাক্কা দিলাম। উনি একটু নড়ে উঠলেন। আমি আবার ধাক্কা দিয়ে বললাম, 10টা বাজে, তাড়াতাড়ি উঠুন। উনি আমার কথাটা শুনতে পেয়ে দুই হাত একসাথে উপরে তুলে হাই তুলতে তুলতে বললেন, কয়টা বাজে? 11টা। কি, এত সকাল হয়ে গেছে, আগে ডাকনি কেন? সেই 8টা থেকে ডাকছি, আপনিই তো উঠছিলেন না। আব্বু ডাকছে, তাড়াতাড়ি উঠুন। আমার শার্ট প্যান্ট এনে দাও জলদি। ওহ, আমি তো ভুলেই গিয়েছিলাম।
আমি দ্রুত আমাদের ফ্ল্যাটে যেয়ে লাগেজ থেকে উনার শার্ট প্যান্ট বের করে কিছুক্ষণ উনার শার্টের ঘ্রাণ নিয়ে দ্রুত হাঁটা দিলাম। রুমে এসে উনার সামনে শার্ট প্যান্ট ধরে বললাম, নিন। এখন কটা বাজে? উনার প্রশ্নটা শুনে আমি কেসে উঠলাম। নিচু স্বরে বললাম, সরি, আম্মু আপনাকে তাড়াতাড়ি ডেকে নিয়ে যেতে বলছিল তাই। সরি গ্রহণযোগ্য নয়। বলেই উনি আমার এক হাত ধরে বললেন, নাও, ফার্স্ট একটা লিপকিস করে ফেলো তো। আর কখনো মিথ্যা বলবো না। সরি। আবার সরি। আজকেই লাস্ট। এই যে আপনার হাত ধরে প্রমিজ করলাম। হামলাটা দেখছি আমাকেই করতে হবে। বলেই উনি উনার সেই বিখ্যাত কাজটা 5 মিনিটেই করে ফেললেন। ওয়াশরুমে ঢুকে 10 মিনিটে ফ্রেশ হয়ে আমাকে নিয়ে আমাদের ফ্ল্যাটে চলে এলেন। ডাইনিং এ আব্বুকে দেখতে পেয়ে আব্বুকে সালাম দিয়ে চেয়ার টেনে পাশে বসলেন। আমি রুমে চলে এলাম। নাফিসা টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। আমাকে দেখতে পেয়ে জিজ্ঞেস করলো, ইয়াশ কই আপু? ব্রেকফাস্ট করে। ভাইয়া উঠেছে? হুম। উনিও ব্রেকফাস্ট করছেন। নাফিসা টাওয়ালটা রেখে আমার পাশে বসে বলল, তুমি এখনো ভাইয়াকে আপনি বলে সম্বোধন করো? হুম। কেন? ভাইয়া কিছু বলে না? হুম। বাসর রাতে তুমি করে বলার জন্য খুব জোর করেছিল। নাফিসা উৎসুক কণ্ঠে জিজ্ঞেস করল, বলেছিলে তুমি? উহুম। আমি বলেছিলাম উনি যখন আমার সাথে রাগ করে থাকবে তখন তুমি করে বলবো। তার আগে নয়। রাগ করেছিল একবারও? না। আমি উনার সামনে দাঁড়ালেই নাকি উনার সব রাগ উড়ে যায়। আমাকে দেখলেই নাকি উনার ঠোঁটে নিজের অজান্তেই হাসি চলে আসে। তাহলে তো হলোই। এই জন্মে আর বউয়ের মুখে তুমি শোনা হবে না ভাইয়ার। নাফিসা পাশ থেকে উঠে আমার কাঁধে চাপড় দিয়ে বলল, গুড জব। এগিয়ে যাও। মাইর খাবি কিন্তু আমার হাতের। বেয়াদব কোথাকার। দিন দিন আমাকে রেসপেক্ট করা ভুলে যাচ্ছিস তুই। দুপুরের লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম। শ্বশুরবাড়ি পৌঁছতে প্রায় 25 মিনিটের মতো লেগেছে। আমি আর ইয়াশ জন দুজনের হাত ধরে আগে আগে চলে আসলাম। উনি গাড়ি থেকে লাগেজ নামিয়ে পেছনে পেছনে আসছেন। আঙ্কেল, আন্টি, আপু, ভাইয়া, মাহিন, মনি সবাই একসাথে লাঞ্চ করছিল। আমাদের দেখতে পেয়ে আন্টি প্লেটের উপর হাত সামান্য ঝাঁকি দিয়ে কাছে এসে আমাকে জড়িয়ে ধরে বললেন, আমরা তো ভেবেছিলাম বিকেলের দিকে আসবে। আপনার ছেলে তাড়া দিচ্ছিল। বিকালে কোথায় যেন যাওয়ার কথা আছে, সেজন্য। ভালো মানুষের কথা শুনেছ। তোমাকে তাড়াতাড়ি বাড়িতে আনার জন্য ওর এই বাহানা। বাদ দাও, ফ্রেশ হয়ে আসো। লাঞ্চ করি একসাথে। আমরা লাঞ্চ করে এসেছি আন্টি। বোকা মেয়ে। আন্টি কাকে বলো? আমি জিভে কামড় দিয়ে বললাম, সরি। সরি কি? সরি মা। সাথে সাথেই আন্টিসহ সবাই হেসে দিলেন। আন্টি আমার পিঠে হাত বুলিয়ে দিয়ে বললেন, ফ্রেশ হয়ে এসো। যাও। হুম। ইয়াশও আমার সাথে আসতে নিলে আন্টি ইয়াশের হাত টান দিয়ে ইয়াশকে ডাইনিং এ নিয়ে যেতে যেতে বললেন, ইয়াশ সোনা, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। চলো। ইয়াশ আমার হাত টেনে আমাকে সহ নিয়ে যেতে চাইল। কিন্তু আন্টি আমার থেকে ইয়াশের হাতটা ছাড়িয়ে ইয়াশকে একাই নিয়ে গেলেন। আমি দ্রুত ইয়াশের পেছনে পেছনে যেয়ে ইয়াশকে একটা চুমু দিয়ে উপরে চলে এলাম। রুমে এসে হিজাবটা খুলে ভেজা চুলগুলো ছেড়ে দিলাম। ইফাজ লাগেজটা রুমে ঢুকিয়ে খুবই যত্ন সহকারে দরজাটা লক করলেন। মনে হলো দরজা লাগানোটা উনার ডিউটি। আমি উনার দিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে লাগেজ থেকে কাপড় চোপড় বের করার জন্য পা বাড়ালাম। উনি সামনে দাঁড়িয়ে পড়লেন। উনার দিকে তাকাতেই দেখলাম উনি মিটমিট করে হাসছেন। আমি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলাম, হাসছেন কেন? ওড়না কই? উনার কথা শুনে আমি নিজের দিকে তাকাতেই চোখ বড় বড় করে দ্রুত উনার পেছনে দাঁড়িয়ে পেছনে থেকে জড়িয়ে ধরলাম। উনি আমার দিকে ফেরার চেষ্টা করলেন। আমি উনাকে ফিরতে না দিয়ে শক্ত করে চেপে ধরলাম। দিনদুপুরে এইসব ব্যাপারে আমার ভীষণ লজ্জা। যতই হাজবেন্ড হোক না কেন। আমি উনাকে ধাক্কাতে ধাক্কাতে আলমারির কাছে নিয়ে গেলাম।
দ্রুত এক হাত দিয়ে আলমারি খুলে আবার দুই হাত দিয়ে জড়িয়ে ধরলাম। উনি আমার কাণ্ড দেখে রুম কাঁপিয়ে শুধু হাসছেন, কিন্তু কিছু করছেন না। উনাকে ছেড়ে দিয়ে আলমারির দিকে ঘুরে অন্য একটা ড্রেসের ওড়না বের করে গায়ে জড়িয়ে নিলাম। উনার দিকে মাত্রই ঘুরতে যাব সেই মুহূর্তে উনি জড়িয়ে ধরে বললেন, কি লজ্জা রে বাবা, বাট আই লাইক ইট। আমি এমনি, আই লাভ ইউ। আমি উনার দিকে ঘুরে বললাম, ফ্রেশ হয়ে আসুন। উহু, আগে আনসারটা দাও। উনার কথাটা শুনে আমি উনার গলা জড়িয়ে ধরে পা উঁচু করে নাকের সাথে নাক ঘষে বললাম, আমিও আপনাকে ভালোবাসি, আপনার থেকে অনেক অনেক বেশি। আমার কাণ্ড দেখে উনি শরীর কাঁপিয়ে হেসে উঠলেন। হাসছেন কেন? তুমি অনেক দুষ্টু। আমার বাবুগুলোও তোমার মতো। আমি উনার মুখ চেপে ধরে বললাম, আপনার বেবিগুলো যেন আপনার মতো হয়। কথাটা বলেই আমি মিষ্টি একটা হাসি দিয়ে আমার কোমর থেকে উনার হাতটা সরিয়ে লাগেজের দিকে পা বাড়ালাম। উনি বেডের উপর বসে জুতো, ব্লেজার খুলতে খুলতে বললেন, বেবিরা আমার মতো হলে কিন্তু তোমাকে জ্বালিয়ে খাবে। তখন কিন্তু আমাকে বকতে পারবে না। আমি লাগেজ থেকে একটা একটা করে কাপড় আলমারিতে রাখতে রাখতে বললাম, প্রবলেম নেই, কয়েকটা দিলেই আর জ্বালাতে আসবে না। খবরদার, গায়ে হাত তোলা থেকে দূরে থাকবে। দূর থেকেই কার্যসাধন করব। আমাকে চেনো তুমি? উনার কথাটা শুনে আমি উনার সামনে দাঁড়িয়ে বললাম, অবশ্যই। আপনি মিসেস ইফাত চৌধুরীর হাজবেন্ড, রাইট? আমার কাণ্ড দেখে উনি কিউট একটা হাসি দিয়ে কোমর ধরে কাছে টেনে নিয়ে বললেন, কারেক্ট আনসার। ঠিক চিনেছ। 1 পয়েন্ট পেয়ে তুমি পাশ করেছ। উনার কথা শুনে আমি হেসে হাত বাড়িয়ে বললাম, গিফট কই আমার? কিসের গিফট? এই যে, পাশ করলাম তার গিফট। উনি হেসে আমার বাড়ানো হাতটা ধরে টান দিয়ে কোলে বসিয়ে বললেন, আগে মিষ্টি খাওয়াতে হয়, তারপর গিফট চাইতে হয়। উহু, আগে গিফট তারপর মিষ্টি। গিফটটা দিতে যে আমার 9 মাস লাগবে, এতদিন তো মিষ্টি খাওয়া থেকে আমি বিরত থাকবে পারবো না। উনার কথাটা শুনে আমি লাফ দিয়ে উনার কোল থেকে উঠে বললাম, অসভ্য একটা। আমি সিরিয়াসলি গিফটের কথা বলছিলাম, আর আপনি মজা নিচ্ছিলেন। বলেই আমি লাগেজ থেকে সবগুলো কাপড় বের করে আলমারিতে বস্তা টাইপ করে ঢুকিয়ে রাখলাম। বাহিরে বের হওয়ার জন্য দরজার কাছে আসার আগেই উনি দরজার সাথে হেলান দিয়ে দাঁড়ালেন। দুই হাত আমার দিকে বাড়িয়ে বললেন, দাঁড়িয়ে পড়লে কেন? তাড়াতাড়ি আসো। এগুলো পরে থাকতে আর ভালো লাগছে না। খুলে দাও দ্রুত। আমি থাই দাঁড়িয়ে থেকে বললাম, বিকালে আপনি কোথায় যাবেন? আমার কথা শুনে উনি আমার দিকে এগিয়ে আসতে আসতে বললেন, তোমাকে নিয়ে রোম্যান্স করতে যাব। একদম কাছে পাচ্ছিলাম না তোমাকে আমার শালিকাদের জন্য, তাই তাড়াতাড়ি নিয়ে আসলাম। উনি আমার হাত দুটো ধরে বললেন, রাগ করেছ? উহুম, আমার সেটা মনে হচ্ছে না। করিনি রাগ। খারাপ লাগলে চলো আবার দিয়ে আসি। কথাটা বলেই উনি আমার হাত ধরে দরজার কাছে এসে দরজা খুলতে নিল। আমি উনার হাত টান দিয়ে আমার দিকে ঘুরিয়ে শার্টের বোতামগুলো খুলতে খুলতে বললাম, বলেছি না রাগ করিনি। ওখানে আবার যেয়ে আমি কি করব? ঘোড়াও তো নেই যে ঘোড়ার ঘাস কেটে ঘোড়াকে খাওয়াবো। আমার কথা শুনে উনি শব্দ করে হেসে উঠলেন। হাসতে হাসতে বললেন, বললেই হয় আমাকে ছাড়া একা একা আর থাকতে পারবে না। কথাটা বলেই উনি পেছনে ঘুরে দাঁড়ালেন। আমি শার্টটা খুলে দিয়ে বললাম, অমনি সব দোষ আমার হয়ে গেল, না? আমার কথা শুনে উনি আমার হাত থেকে শার্টটা ফ্লোরে ফেলে দিয়ে আমাকে জড়িয়ে ধরে বললেন, ওরে কলিজা আমার রে, থাক আর রাগ করতে হবে না। এই যে আমি মেনে নিলাম সব দোষ আমার। আমি আর একটা দিনও আমার এই কলিজাটাকে ছাড়া থাকতে পারবো না। দেখা যাবে। ওকে, দেখে নিও। সন্ধ্যের দিকে কিচেনে ঢুকলাম। আন্টি ছাড়া আর কাউকে দেখতে পেলাম না। আন্টি আমাকে দেখেই বললেন, এখানে কেন? কিছু লাগবে? না হা, মা। আন্টি ডাকলে খবর ছিল তোমার। ভুল করে বের হয়ে যায়। আর হবে না। হুম, মনে থাকে যেন। আন্টি চা বানাচ্ছিলেন। আমি আন্টির কাজ ঘেঁষে দাঁড়িয়ে বললাম, এখন চা কে খাবে? তোমার শ্বশুর।
প্রতিদিন এই টাইমে উনাকে রচা বানিয়ে দিতে হয়। ওহ, আপু নাকি কাল চলে যাচ্ছে? হুম, কথা হয়েছে ওর সাথে। মাত্রই গল্প করে আসলাম। ইয়াশ কি করে? খেলছে? না, কোলেই শুয়েছিল। মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম। সেই সুযোগে ঘুমিয়ে পড়েছে। আন্টির চা বানানো কমপ্লিট। আন্টি চা নিয়ে কিচেন থেকে বেরিয়ে গেলেন। আমি দ্রুত ইফাজের জন্য এক কাপ কফি বানিয়ে ফেললাম। আপুর সাথে যখন গল্প করছিলাম তখন উনি আমার ফোনে মেসেজ পাঠিয়ে জানিয়ে দিলেন এই মুহূর্তে নাকি উনার খুব কফি খেতে ইচ্ছে করছে তার টিয়া পাখির হাতের। কিচেনে এসে আন্টিকে দেখে একটু ভয় পেয়ে গিয়েছিলাম। কফির মগ নিয়ে রুমে ঢুকতেই দেখলাম আন্টি, আঙ্কেল, আপু আমাদের রুমে। তিনজনই উনার সামনে বসা। উনি দরজার দিকে মুখ করে বসেছিলেন বিধায় আমাকে দেখতে পেয়েছেন। আমি দ্রুত কফির মগটা নিয়ে ইয়াশের রুমে চলে এলাম। উনাকে খুব গম্ভীর দেখাচ্ছিল। বাকিরা সব সিরিয়াস মুডে ছিলেন। আঙ্কেল চিন্তিত ভঙ্গিতে চায়ের কাপে চুমুক দিচ্ছিলেন। নিজের অজান্তেই মনের ভেতর ধুকধুক করছে। ফি একেবারে ঠান্ডা হয়ে গেছে। অনেকক্ষণ হয়ে গেল কারোর কোনো সাড়াশব্দ পেলাম না। পাবো কিভাবে? এখানে গুট্টি মেরে বসে থাকলে হাওয়া এসে সাড়া দিবে নাকি? আমি পা টিপে টিপে আমাদের রুমের সামনে উকি দিতেই দেখলাম আঙ্কেল ইফাজের কাঁধে হাত রেখে কথা বলছেন। ইফাজ হাত মুষ্টিবদ্ধ করে মুখের সামনে ধরেছিল আর আঙ্কেলের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছিল। আমি চলে আসলাম। ইয়াশের বেডের উপর বসে পা নাচাতে লাগলাম। কফির দিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিলাম। দেখে মনে হচ্ছে কফিরও আমার মতো মন আকুপাকু করছে। হঠাৎ আঙ্কেলকে ইয়াশের রুমের সামনে দিয়ে যেতে দেখেই লাফ দিয়ে উঠলাম। দ্রুত আমাদের রুমের দিকে পা বাড়ালাম। রুমে ঢুকতেই আপুর সামনে পড়লাম। আপু রুম থেকে বের হচ্ছিলেন। আমি ইশারায় আপুকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? আপু চোখের ইশারায় উনাকে জিজ্ঞেস করতে বললেন। আপু রুম থেকে বেরিয়ে গেলেন। আমি উনার পাশে বসে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? উনি আমার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিলেন। আমি উনার কাঁধে হাত রেখে বললাম, কি হলো? বলুন। উনি আমার হাতটা ধরে আমার আঙ্গুলের মাঝে নিজের আঙ্গুল ঢুকিয়ে নিয়ে বললেন, হিয়া, তুমি কি এখনো ছোট আছো? হঠাৎ উনার এরকম কথা শুনে আমি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলাম, হঠাৎ এই প্রশ্ন? আর আমি কেন ছোট থাকব? কনসিভ করার মতো বয়স তোমার হয়নি? উনার কথাটা শুনে আমি পুরো শোক। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি সব বলছেন? বুঝিয়ে বলুন। যেটা জিজ্ঞেস করেছি সেটার আনসার দাও। আমি উনার হাত শক্ত করে ধরে বললাম, অবশ্যই হয়েছে। বাদ স্কুলে যখন পড়তাম ম্যামরা বলতো 20-21 বছরের আগে মেয়েদের কনসিভ করা একদম উচিত নয়। আম্মুও। আমি আর বলতে পারলাম না। উনি সাথে সাথেই আমার হাতটা ছেড়ে দিলেন। উনার দিকে তাকাতেই দেখলাম উনার চোখ লাল হয়ে আছে। চোখ বন্ধ করলেই টপ করে পানি পড়বে। উনার কাণ্ড দেখে আমি অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। এই প্রথম উনাকে এভাবে দেখছি। উনি যে কাঁদতেও পারেন জানা ছিল না আমার। আমি উনার মুখোমুখি বসে দুই হাত দিয়ে উনার গাল ধরে বললাম, মা বাবা এসেছিলেন কেন? কি বলে গেলেন উনারা? কিছু না। বলবেন না আমায়? তোমার বয়স কত? আমি রেগে গিয়ে বললাম, যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর আগে দিন। বলো না। বলবো না। তুমি এখনো অনেক পিচ্ছি, তাই না? উফ, অসহ্য। আপনি বলছেন না কেন কি হয়েছে? আমার কথা শুনে বুঝতে পারছো না কি হয়েছে? না, তুমি এখনো অনেক পিচ্ছি। এই বয়সে তোমার কনসিভ করা উচিত নয়। উনারা আমাকে সেটাই বুঝিয়ে গেলেন। তোমার শরীর স্বাস্থ্য এখনো সেই ধকলটা নিতে পারবে না। আপু 23 বছরে ফার্স্ট বেবি নিল। তারপরও নাকি আপুর অবস্থা নাজেহাল হয়ে গিয়েছিল। সেখানে তুমি এত কম বয়সে কিভাবে সেটা সহ্য করতে পারবে? আগেই বলেছিলাম টিয়া পাখি একটু খাও। একটু শরীর স্বাস্থ্য ঠিক করো। একটু মোটা হও। শোনোনি তো আমার কথা? বোঝোনি কেন বলতাম কথাগুলো? আব্বু আম্মুর সাথে সাথে আন্টি আঙ্কেলও নাকি মানা করে দিয়েছেন। বছরখানেক সময় নিতে বলেছেন।
আমি যদি এখন জোর করে তাদের কথা উপেক্ষা করে কিছু করতে যাই, তারা আমাকে খারাপ ভাববে। বড়দের কথা অমান্য করে এত বড় একটা সিদ্ধান্ত কেন নিলাম? প্রেগন্যান্ট অবস্থায় তোমার কোনো প্রবলেম হলে আম্মু আন্টি এমনকি আপু কেউ সাহায্য করতে আসবে না। উল্টো আমাকে কয়েকটা কথা শুনিয়ে ছেড়ে দিবে। কিন্তু আমি একটা বেবি চাই। জাস্ট একটা বেবি। কখন আমার হাত উনার গাল থেকে পড়ে গিয়েছে টেরি পাইনি। উনার চোখ রক্তবর্ণ ধারণ করেছে। আমি আবার উনার গালে হাত রেখে মাত্রই কিছু বলতে যাব সেই মুহূর্তে উনি আমাকে টান দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলেন। ঘাড়ে মুখ গুজে বললেন, তুমি কেন এত পিচ্ছি হতে গেলে? আর একটু বড় হতে। বেশি না, একটু বড়। কালই সবকিছু এনে দেব। বেবি নিতে হবে না এত তাড়াতাড়ি। তুমি আগে বড় হও। খেয়ে দিয়ে শরীরের পুষ্টি বাড়াও। লেখাপড়া শেষ করো, তারপর আমার ইচ্ছেটা পূরণ করবে। তার আগে না। উনারা মানা করার কে? আমরা কখন বেবি নিব না নিব সেটা আমাদের ডিসিশন। কারোর হেল্পের দরকার নেই। বাবুদের বাবা আছে তো। তাহলেই হবে। একদম জেদ করবে না। যেটা বলেছি সেটাই করবে। এমনিতেই 4 বছর পর বিয়ে হওয়ার কথা ছিল। সেখানে ইয়াসের জন্য 4 বছর আগেই বিয়েটা হয়ে গেল। সো আমাদের 4 বছর পরই বেবি নেওয়া উচিত। তুমিও সময় পাবে, আরেকটু ম্যাচিউরড হবে। তখন সবকিছু ঠিক থাকবে। আপু ঠিকই বলেছে, আমি একটু বেশিই পাগলামি করছি। বললেই হলো। যেখানে ভাইয়া তাদের প্রথম বিবাহবার্ষিকীর আগেই একটা বেবি নিল, সেখানে আপনাকে নিতে মানা করছে কেন? ঘুরে ফিরে এক প্রশ্ন কেন করছো? আপুর বিয়েটা দেরিতে হয়েছে যার জন্য বেবি নেওয়ার ডিসিশনটা রাইট ছিল। কিন্তু তোমার ক্ষেত্রে তো সেটা যায় না। হয়েছে হয়েছে। আমাকে আর বুঝাতে হবে না। আগেকার দিনের মানুষ 12-13 বছরে বেবি নিত, তখন কিছু হতো না। আর এদিকে আমি নিলেই দোষ। হিয়া, এখন কিন্তু তুমি বাড়াবাড়ি করছো। কফি আনতে বলেছিলাম না, কোথায় কফি? আমি মোটেও বাড়াবাড়ি করছি না। কফি ইয়াসের রুমে। ঠান্ডা হয়ে গিয়েছে এতক্ষণে। আমি আরেক মগ বানিয়ে আনছি। থাক। লাগবে না। ঘুম পেয়েছে খুব। মাথাটা একটু টিপে দাও। বলেই উনি শুয়ে পড়লেন। আমি উনার একদম মাথার কাছে বসে মাথা টিপতে লাগলাম। ফর্সা চেহারায় রক্তবর্ণ চোখ দুটো ভীষণ আকর্ষণীয় দেখাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই উনি ঘুমিয়ে পড়লেন। আমি দরজাটা লক করে এসে উনাকে জড়িয়ে ধরে পাশেই শুয়ে পড়লাম। হঠাৎ কি মনে করে উনার গালে কিছুক্ষণ হাত বুলিয়ে ঠোঁটের কোণায় একটা চুমু দিলাম। উনার গালের সাথে গাল লাগিয়ে শুয়ে থাকলাম কিছুক্ষণ। কখন ঘুমিয়ে পড়েছিলাম খেয়ালই করিনি। ঘুম ভাঙতেই পাশে তাকিয়ে দেখলাম ইয়াশ জড়িয়ে ধরে শুয়ে আছে। ইফাজ আয়নার সামনে দাঁড়িয়ে বডিতে পারফিউম স্প্রে করছিলেন। ইয়াশ আমার দিকে তাকিয়ে বলল, ভাবি কান্না করছিলে কেন তখন? ইয়াশের কথা শুনে আমি চমকে উঠে বললাম, কখন? যখন তোমার কাছে শুতে এসেছিলাম তখন। চোখ ভেজা ছিল। আমিই তো মুছে দিলাম। উনি আমার পাশে বসতে বসতে বললেন, ইয়াশ তো ভেবেছিল আমি তোমাকে মেরেছি। একটু আগে বিনা দোষে ইয়াশের কিলোঘুষি খেতে হয়েছে আমাকে। তুমি তো দিব্যি আরামে ঘুমোচ্ছিলে। আমি উঠে বসে বেডসাইড টেবিল থেকে পানির গ্লাসটা নিয়ে পুরোটুকু শেষ করলাম। দুই ভাইয়ের আজগুবি কথা শুনে মাথা কাজ করছে না। ইয়াশ আমার হাতটা নিজের কাছে টেনে নিয়ে বাসর রাতে যেই আংটিটা উনি পরিয়ে দিয়েছিলেন সেটা আঙ্গুল থেকে খুলে নিয়ে নিজের আঙ্গুলে একবার পড়ছে তো একবার খুলছে। আমি উনার দিকে তাকালাম। উনি আমার দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিলেন। শার্টের বোতাম লাগাতে লাগাতে বললেন, ঘুমের মধ্যেও কাঁদার অভ্যাস আছে নাকি তোমার? আমি ঘুমের মধ্যে মোটেও কাঁদিনি। ওহ, তার মানে বলতে চাচ্ছ আমরা দুই ভাই ভুল দেখেছি? আমি সেটা বলিনি। আমার গাল ভিজিয়ে দিয়েছ কান্না করতে করতে। এইসব ব্যাপার নিয়ে একদম ভাববে না। বলে দিচ্ছি, যা হবে সব 4 বছর পর। মনে থাকে যেন। আমি কথা ঘুরিয়ে জিজ্ঞেস করলাম, কোথাও যাচ্ছেন? হুম, রিপনকে দেখতে যাচ্ছি। এত রাতে? কোথায় এত রাত? মাত্র বাজে 8টা 9টা।
কথাটা বলেই উনি উঠে আমার দিকে এগিয়ে এসে আমার আর ইয়াসের কপালে চুমু খেয়ে বাই বলে বেরিয়ে পড়লেন। আমি ইয়াসকে জড়িয়ে ধরলাম। ইয়াস শান্তি টানিয়ে খেলছে। কিছুক্ষণ পর ইয়াসের কপালে একটা চুমু খেয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালাম। ইয়াস বলল, ভাবি তোমার আংটি রাখো তোমার কাছে, আমি আসছি। রাত 10:30টার দিকে উনি রুমে ঢুকে আমার হাতে নীল কালারের কাগজে মোড়ানো ছোট একটা প্যাকেট এগিয়ে দিয়ে বললেন, এসব খাওয়ার ব্যাপারে বলতে গেলে কিচ্ছু জানি না, ইমার্জেন্সির টাও নিয়ে এসেছি, আপুর কাছ থেকে পরামর্শ নিয়ে তারপর খাবে। আমি ভ্রু কুঁচকে উনার দিকে তাকাতেই উনি আমার গালজোড়া টেনে দিলেন।